তো এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, দেখো সার্কিটের মধ্যে ব্যাটারি সাপ্লাই দেওয়া আছে। আর এই সুইচটা প্রাথমিকভাবে সুইচটা অফ আছে, অফ অবস্থায় আছে। এবার এই একটা লাইন, সেখানে রেজিস্ট্যান্স আছে আর ইন্ডাকটেন্স আছে, ইন্ডাক্টার সাবেশ কুণ্ডলী। এটা শুধু পিওর রেজিস্ট্যান্স আছে, এটাও এল আছে, এটাও আর আছে, এদের সঙ্গে একটা সি লাগানো আছে প্যারালাল। এবার এখানে আর এর ভ্যালু 9 ওহম দেওয়া আছে, এর ভ্যালু 18 ভোল্ট দেওয়া আছে, আর এল গুলো দেওয়া আছে 2 মিলি হেনরি, সি এর ভ্যালু দেওয়া নেই। যাই হোক, এক টি ইজিক্যাল টু জিরোতে তুমি যে মুহূর্তে একটা টি ইজিক্যাল টু জিরোতে তুমি যে মুহূর্তে সুইচটা অন করবা, সেই মুহূর্তে কারেন্ট আই ইজিক্যাল টু কত হবে, ব্যাটারি কত কারেন্ট সাপ্লাই করবে, এটাই হলো আমাদের কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা সলভ করতে গেলে সবার প্রথমেই আমাদের কিছু ঘটনা জানতে হবে, বেসিক কিছু থিওরি আমাদের জানা দরকার আছে। সেই থিওরিটা আমি এখানে করছি, ঠিক আছে? বেসিক কিছু থিওরি আমার জানা দরকার আছে, সেই থিওরিটা আমি প্রথমে তোমাদেরকে বোঝাচ্ছি, যার উপর বেস করে এই প্রবলেমটা হচ্ছে সেটা আমি নিচে করছি। এই জায়গা আমি করবো। দেখো কি বলছি, সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স পিওর, সেখানে যদি আমি একটা ব্যাটারি লাগাই, ধরো রেজিস্ট্যান্স হলো 9 ভোল্ট, আর এটা ধরো 18 ভোল্ট যদি হয়, সরি 9 ওহম, তাহলে এখান থেকে যে কারেন্টটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে বেরোচ্ছে আই ইজিক্যাল টু 18/9, দ্যাট ইজ ইকাল টু 2 অ্যাম্পিয়ার। এবং আমি যদি এটার একটা গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা এরকম হবে, টাইমের সঙ্গে কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট এবং এটা অল টাইম 2 অ্যাম্পিয়ার কিন্তু এটা শো করবে। অর্থাৎ কারেন্টটা কিন্তু টাইমের সঙ্গে চেঞ্জ হলো না, এটা আমরা জানি ডিসি কারেন্ট। কিন্তু যেই মুহূর্তে তুমি সার্কিটের মধ্যে একটা রেজিস্ট্যান্স যেটা ছিল, তার সঙ্গে তুমি একটা ইন্ডাকটেন্স লাগিয়ে, সেই মুহূর্তে কিন্তু আমার টোটাল ঘটনাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা আর, এটা এ, এটা ই। এবার ওই যে বললাম, ইটা হলো ধরে নাও 18 ভোল্ট, আর আরটা হলো 9 ওহম, তাহলে কিন্তু এবার কারেন্টটা কিন্তু টাইমের সঙ্গে আগের মতো আর বড় না হয়ে, এবার কিন্তু কারেন্টটা টাইমের সঙ্গে এইভাবে বাড়তে তারপরে গিয়ে এটা কিন্তু 2 অ্যাম্পিয়ারে গিয়ে ফিক্সড হবে। অর্থাৎ কিছু সময় লাগছে কারেন্টটা স্টেবল 2 অ্যাম্পিয়ারে উঠতে। এক টাইম টি ইজিক্যাল টু জিরোতে কারেন্টটা কিন্তু জিরো, কিন্তু যদি এলটা না থাকতো তাহলে কিন্তু আমার এরকম ছিল গ্রাফটা, এক টাইম টি ইজিক্যাল টু জিরোতেও কিন্তু কারেন্টটা 2 অ্যাম্পিয়ার, কিন্তু যে কোনো সময় কারেন্টটা কিন্তু 2 অ্যাম্পিয়ার। বাট ওখানে দেখো প্রথম গ্রাফের ক্ষেত্রে টাইম টি ইজিক্যাল টু জিরোতে কারেন্টটা কিন্তু জিরো, তারপরে ধীরে ধীরে কারেন্টটা বাড়তে তারপরে 2 অ্যাম্পিয়ার ফিক্সড হয় এবং তারপরে এটা আর চেঞ্জ হয় না। সো এটা এল লাগার এটা হয়, যদি এলটা না থাকে তাহলে এটা হয়। তাহলে আমরা বুঝলাম, যদি এল সার্কিটে যুক্ত থাকে তাহলে কিন্তু এক টাইম টি ইজিক্যাল টু জিরোতে এই কারেন্টটা কিন্তু আই ইজিক্যাল টু জিরো অ্যাট টি ইজিক্যাল টু জিরো, এবং তারপরে আস্তে আস্তে কারেন্টটা পাবে, বাড়তে ওটা স্টেবল হবে। বাট টি ইজিক্যাল টু জিরোতে কিন্তু আই ইজিক্যাল টু জিরো। সুতরাং আমরা বুঝলাম, সেটা যদি কনসেপ্ট লাগাই, তাহলে আমরা এখানে আমাদের টাইম টি ইজিক্যাল টু জিরোতে কারেন্টটা হলো জিরো। এখানেও একই রকমভাবে এটা এল আছে, এটা আর আছে, এল যেহেতু আছে, সুতরাং এখানে কিন্তু কোনো কারেন্ট টাইম টি ইজিক্যাল টু জিরোতে কিন্তু থাকবে না, মানে I3 জিরো। এটা যেহেতু কন্ডেন্সার, ধারকের মধ্যে কোনো ডিসি কারেন্ট যায় না, তাই জন্য I2 ইজিক্যাল টু জিরো। ধারকের মধ্যে ডিসি কারেন্ট যায় না বলে I2 ইজিক্যাল টু জিরো।
ফলে এটার মধ্যেও কারেন্টটা জিরো, কারণ এই দুটো কারেন্টই জিরো এখানে যাচ্ছে, সুতরাং এই দুটো কারেন্টের জন্য জিরো। তাহলে অনলি যেটা অ্যালাউ হচ্ছে সেটা হচ্ছে এইটা, এই I2 বলছি, এটাকে I2টাই অ্যালাউ হচ্ছে। তাহলে আমি যদি সার্কিটটা দিকে তাকাই দেখো, বুঝতে পারলো কি যে প্রথম যে লাইনটা আছে RL, সেখানে কারেন্ট টাইম t ইজিক্যাল টু জিরো, জিরো। আর 3 নম্বর যে লাইনটা আছে সেখানেও একটা L লাগানো আছে বলে সে L এর মধ্যে কারেন্ট অ্যাট টাইম t ইজিক্যাল টু জিরো, L এর প্রেজেন্সে কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে। আর পরে যেহেতু L এর সঙ্গে সিটা প্যারালাল লাগানো আছে, সুতরাং প্যারালাল সিটা এখান থেকে কোনো কারেন্ট যাবে না, বিকজ আমরা জানি যে, কারণ আমরা জানি যে এই সিটা কিন্তু ডিসি সাপ্লাইয়ের মধ্যে, ডিসি সাপ্লাই যদি হয়, ডিসি সাপ্লাইটা কিন্তু সবসময় ব্লক করে, অর্থাৎ ডিসি সাপ্লাইয়ের জন্য সির মধ্যে কারেন্ট যায় না, সুতরাং এটাও জিরো। তো যেহেতু এটা জিরো, সুতরাং এটা জিরো, আর এর মধ্যে দিয়ে কারেন্ট জিরো হয়ে গেল, আর এর মধ্যে কারেন্টটা জিরো হয়ে গেল। এবার নেক্সট শুধু পড়ে থাকলো ওই আর, যার মধ্যে কারেন্টটা পসিবল। তার মানে এখানে যে কারেন্টটা আইটা বেরোবে সেটা শুধুমাত্র I2-র জন্য বেরোচ্ছে। হ্যাঁ, I ইজিক্যাল টু I2, কার্চফ'স ল যদি বলি যে আইটা, এইটা, এইটা আর এইটা আর এইটা, এগুলোর যোগফল, সরি, তাহলে এটাকে আমি, তাহলে এটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, তার মানে এই যে আইটা যে আসছে সেটা এখানে যাচ্ছে না, এখানে কোনো পোর্শন, মানে এই যে আইটা যে বেরোবে তার কোনো ভাগ এদিকে যাবে না, কোনো ভাগ এদিকে যাবে না, কোনো ভাগ এদিকে যাবে না, টোটাল আইটা একমাত্র এখানে যাবে। কিন্তু এই যে আইটা আসছে তার কোনো ভাগ এদিকে যাবে না, কোনো ভাগ এদিকে যাবে না, কোনো ভাগ এদিকে যাবে না, সুতরাং এই আই গোটাগুটি এই আর এর মধ্যে দিয়ে যাবে, এই আর এর মধ্যে দিয়ে যাবে, বিকজ আরটাই একমাত্র অ্যালাউ করছে। তার মানে কারেন্ট টাইম টিতে, টি অ্যাট টি ইজিক্যাল টু জিরোতে, এই যে কারেন্টটা যেটা হচ্ছে 18 ভোল্ট সাপ্লাই থেকে, সেটা কেবলমাত্র আর এর মধ্যে দিয়ে যাচ্ছে। সো 18/9 দ্যাট ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের কারণ, 18/9 দ্যাট ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার আর আর এল এর উপস্থিতিতে কারেন্টটা কেন বর্তনীর মধ্যে এরকম হয়, তার পিছনে আমরা কিছু লজিক আছে, সেই লজিকটাকে আমরা বলছি ট্রানজিয়েন্ট রেসপন্স। সেটা কিন্তু আমরা বের করতে পারি। যদি তোমাদের মনে হয় দরকার আছে আমাকে জানাবে যে রেজিস্ট্যান্স, শুধু রেজিস্ট্যান্স থাকলে কারেন্ট এরকম হয়, কিন্তু যদি এল থাকে সেই মধ্যে কারেন্ট আস্তে আস্তে এরকম হয়। এটা কেন হয় যদি তোমাদের জানার দরকার হয়, টাইমের সঙ্গে পিওর রেজিস্ট্যান্স থাকলে কারেন্টটা এরকম হয়, কিন্তু যদি তার সঙ্গে যদি একটা এল লাগানো থাকে তাহলে কারেন্টটা কী হয়, ধীরে ধীরে বাড়তে বাড়তে আফটার সাম টাইম তারপরে এটা ডিসি হয়, মানে ফিক্সড হয়। এবং কেন হয় এটা যদি বুঝতে হয় তাহলে আমাকে প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি জানিয়ে দেবো যে ঘটনাটা কেন ঘটে। এটাকে আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স বলি। যাই হোক, আপাতত এই অঙ্কটার জন্য অ্যান্সার হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো যাই হোক, এটা একটা অঙ্ক ছিল আমাদের জেই মেন্স এবং নিটের জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য। নেক্সট আমাদের আর একটা অঙ্ক আছে। নেক্সট আমাদের আর একটা প্রবলেম, a person standing on a track, a person standing on a truck, the truck moving with a constant velocity of 14.7 meters per second on a horizontal road. The man throws a ball in such a way that it returns to the truck after the truck has moved 58.8 meters. Find the speed and angle of projection, number A as seen from the truck, number B as seen from the road. তো মানে হলো এরকম যে একটি ট্রাক মুভ করছে 14.7 মিটার কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে, সেখানে একটা লোকও দাঁড়িয়ে আছে। লোকটা বলটাকে ছুড়লো, এমনভাবে ছুড়লো যে ট্রাকটা 58.8 মিটার মুভ করার পরে বলটা কিন্তু লোকটার হাতেই আবার চলে আসলো।
তো লোকটা কীভাবে ছুঁয়েছিল মিনস বলছে স্পিড অ্যান্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন অ্যাজ সিন ফ্রম দ্য ট্রাক, দ্যাট মিনস ট্রাকের মধ্যে লোক আছে, লোকটা কত অ্যাঙ্গেলে কত ভেলোসিটিতে ট্রাকটাকে বলটাকে উপরে ছুঁড়েছিল। আর অ্যাজ সিন ফ্রম দ্য ট্রাক মানে লোকটা বলটাকে ট্রাকের থেকে কত অ্যাঙ্গেলে কত স্পিডে ছুঁড়েছিল উপরে, এটা। আর যে লোকটি রাস্তায় দাঁড়িয়ে আছে, যদি কোনো লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে সে বলটার মধ্যে কি ভেলোসিটি এবং কত অ্যাঙ্গেল অফ প্রজেকশন দেখবে অ্যাজ সিন ফ্রম দ্য রোড। দুটো অ্যান্সার, একটা হচ্ছে ফাইন্ড দ্য স্পিড অ্যান্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন অ্যাজ সিন ফ্রম দ্য ট্রাক, ট্রাক থেকে অবজার্ভ করলে কত স্পিড আর কত অ্যাঙ্গেল অফ প্রজেকশন দেখবে, আর অ্যাজ সিন ফ্রম দ্য রোড, রোড থেকে অবজার্ভ করলে কত ভেলোসিটি এবং কত অ্যাঙ্গেল অফ প্রজেকশন অবজার্ভ করবে। এই দুটো আমার কোশ্চেন। গিভেন হচ্ছে ডেটা ট্রাকের স্পিড 14.7 মিটার কনস্ট্যান্ট, আর বলটা লোকটার হাতেই ব্যাক করেছে, ট্রাকটা 58.8 মিটার যাওয়ার পরে। তো প্রথম যে অ্যান্সার যেটা আছে সেটা আমি বলবো প্রথমে যে সিন ফ্রম দ্য ট্রাক, তাতে আমার স্পিড আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন বের করতে হবে। সো সাপোজ এটা হলো আমার ট্রাক, ওকে, এটা হলো আমার ট্রাকের ফ্লোরটা যেখানে লোকটা দাঁড়িয়ে আছে। সো এই লোকটা বলটাকে দুরকম পসিবিলিটি আছে ছোড়া, একটা হচ্ছে এদিকে ছুটতে পারে, একটা হচ্ছে এদিকে ছুটতে পারে, ওকে। তো আমি প্রথমে ধরলাম যে ও বলটাকে এভাবে ছুঁড়েছে। সো ট্রাকের ভেলোসিটি দেওয়া আছে ভিটি, ট্রাকটা মুভ করছে এবং ট্রাকের ভেলোসিটি দেওয়া আছে ভিটি, ভিটি ইজ ইকুয়াল টু 14.7 মিটার পার সেকেন্ড। সো লোকটা এখানে দাঁড়িয়ে আছে এই পয়েন্টে। সো ও কিন্তু বলটাকে হয়েছিল যদি ছোড়ে তাহলে বলের একটা কম্পোনেন্ট এরকম আর একটা কম্পোনেন্ট এরকম, ঠিক আছে। তো আচ্ছা, প্রথম কেস আমি এরকম ধরছি, ছেড়ে দাও। প্রথম কেস আমি ধরলাম যে বলটাকে এইভাবে ছুঁড়েছে, ভেলোসিটি সে ইউ, এই ভেলোসিটিতে উপর দিকে, জাস্ট উপর দিকে ছুঁড়েছে। তাতে কি হবে, তাতে বলটার মধ্যে কিন্তু ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি হয়ে গেল আমার ইউ, যে বেগে আমি ছুড়লাম বলটাকে, আর এক্স এক্সিস বরাবর যে বেগ হবে বলটার মধ্যে, তুমি বলবে জিরো, আমি বলবো না জিরো না, দিস ইজ ভিটি। কারণ বলটা যে মুহূর্তে ট্রাকটার থেকে উপরে উঠবে সে মুহূর্তে বলের কিন্তু এক্সের দিকে ভেলোসিটিটা ভিটির সমান হয়ে যাবে। সুতরাং বলটা যে মুহূর্তে ট্রাকটার থেকে রিলিজ হবে, মানে আমার হাত থেকে উপর দিকে ছুড়বো, সেই মুহূর্তে কিন্তু বলের এক্স ভেলোসিটিটা কিন্তু ট্রাকের ভেলোসিটির সমান হয়ে যাবে। তারপরে দেখা গেল যে ট্রাকটা যখন এখান থেকে এইখানে আসলো, এরকম একটা জায়গায় আসলো, ধরো হ্যাঁ এরকম একটা জায়গায় আসলো, এরকম একটা জায়গায় যখন আসলো ট্রাকটা, অর্থাৎ লোকটা যখন এখান থেকে এখানে আসলো, সেই মুহূর্তে বলটা কিন্তু ওর আবার হাতে পৌঁছে গেল, অর্থাৎ বলের ইনিশিয়াল পজিশন ছিল এ, এখন বলের ফাইনাল পজিশন হয়ে গেল এ ড্যাশ, এখানে চলে আসলো। এটা পসিবল কি পসিবল না? এটা পসিবল। কারণ 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 এই কারণ কেন লোকটার হাতে বলটা এখান থেকে রিলিজ হলো, টি ইজ ইকাল টু জিরোতে বলটা হাত থেকে রিলিজ হলো, আর টাইম টি ইজ ইকাল টু টিতে লোকটার হাতে বলটা আবার ব্যাক করলো, ঠিক আছে। এবং একটা জিনিস দেখো, বলটা অনুভূমিকভাবে যতটা ডিস্টেন্স গেল, এই যে এটা 58.8 মিটার, ট্রাকটাও কিন্তু একটা ডিস্টেন্স গেল। বলটা 58.8 মিটার গেল, ট্রাকটাও অনুভূমিকভাবে 58.8 মিটার গেল, বলটাও কিন্তু অনুভূমিকভাবে 58.8 মিটার গেল। কত সময়? টি সময়। এটা টি ইজিক্যাল টু জিরো কেস যখন বলটা ছাড়লো, এটা টি ইজিক্যাল টু টি কেস যখন বলটা আমি ধরলাম। তাহলে এই টি সময়ের মধ্যে ট্রাকটা গেল 58.8 মিটার, বলটা গেল 58.8 মিটার, অর্থাৎ ট্রাক অনুভূমিকভাবে 58.8 মিটার গেল, বল অনুভূমিকভাবে 58.8 মিটার গেল। এটা তখনই সম্ভব যখন বলের এই ভেলোসিটি, অনুভূমিক ভেলোসিটি এবং ট্রাকের
অনুমিক ভেলোসিটি সেম হবে। তাহলে বলের অনুমিক ভেলোসিটি কত হইতে হবে? ট্রাকের অনুমিক ভেলোসিটি সমান হতে হবে। তার মানে এইভাবে যদি আমি ছুড়ি, বলটা যদি আমি এভাবে ছুড়ি, তাহলেই কিন্তু বলের যে অনুমিক ভেলোসিটি সেটা কিন্তু ট্রাকের ভেলোসিটি সমান হতে পারে। কিন্তু তুমি যদি এইভাবে না ছুঁড়ে তুমি যদি এইভাবে ছুটতা, তাহলে কিন্তু তোমার ছোড়ার থেকে এটা হচ্ছে বলের মধ্যে তুমি উলম্ব উপাংশ দিলা, এটা তুমি দিলা বলের মধ্যে অনুমিক উপাংশ। সুতরাং বলের মধ্যে টোটাল সামনের দিকে ভেলোসিটি হয়ে গেল এটা প্লাস ট্রাকের ভেলোসিটি, কারণ ওর মধ্যে তো যাত্রের জন্য ট্রাকের অনুমিক ভেলোসিটি তো আছেই, কিন্তু তার মধ্যে এক্সট্রা তোমার ছোড়া ভেলোসিটির থেকে তুমি যেহেতু এবার এইভাবে ছুঁড়েছো, তাই তার একটা উপাংশ এইভাবে পেয়ে গেল। সুতরাং তোমার ছড়া উপাংশ থেকে কিন্তু তোমার ছড়া বেগ থেকে কিন্তু বলের মধ্যে একটা অনুমিক উপাংশ অ্যাডিশনাল অ্যাড হয়ে গেল। সুতরাং বলের এবার এক্স টোটাল ভেলোসিটি হয়ে গেল তোমার ছড়া যে বেগ তার একটা উপাংশ প্লাস ট্রাকের বেগ। এবার দেখো, এবার বলের অনুমিক বেগটা কিন্তু গ্রেটার দেন ট্রাকের বেগ হয়ে গেল। সুতরাং একই সময়ে যদি ট্রাকটা এখান থেকে এখানে আসে, সেই সময় কিন্তু বলটা অবশ্যই বেশি ডিস্টেন্স ট্র্যাক করবে। ট্রাকটা ওই যে সময় এখান থেকে এখানে আসে টি সময়, সেই সময় কিন্তু বলটা বেশি ডিস্টেন্স যাবে। ট্রাকটা এতটা ডিস্টেন্স গেল কারণ ট্রাকের ভেলোসিটি 14.7, কিন্তু বলটা এটার থেকে বেশি যাবে, 58.8 থেকে বেশি যাবে, বিকজ বলের এই দিকের বেগটা কিন্তু 50 থেকে বেশি আছে। 50 প্লাস ইউএক্স, তুমি যে ইউটা দিচ্ছে তার একটা অংশ পেয়ে গেছে। সুতরাং বুঝলাম যে অ্যাঙ্গেল করে কিন্তু আমি ট্রাকের মধ্যে কখনোই ছুটবো না। আমাকে যদি ট্রাকের মধ্যে ছুটতে হয়, ট্রাকের মধ্যে দাঁড়িয়ে ছুটতে হয়, তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে? জাস্ট উলম্বভাবে ছুটতে হবে, যাতে করে কী হয়, তোমার দেওয়া ভেলোসিটির থেকে যেন কোনো রকম এক্সট্রা অ্যাডিশনাল কোনো কম্পোনেন্ট বলের মধ্যে না চলে আসে অনুভূমিক। সুতরাং বলের যে অনুভূমিক বা বেগটা সেটা শুধুমাত্র ট্রাকের বেগ থেকেই আসে, যাতে করে একই সময় ট্রাকটা যে ডিস্টেন্স যাবে বলটাও অনুভূমিক এক ডিস্টেন্স যাবে এবং বলটা হাতে এসে পৌঁছাবে। এবার এই যে এখান থেকে এতটুকু সময় বলটা হাতে আসতে লাগলো কেন? কারণ এই সময়ের মধ্যে বলটা কি করেছিল? বলটা উপরে উঠেছিল আবার নিচে নেমেছিল। অর্থাৎ এই সময়ের মধ্যে বলটা কি করেছিল? বলটা এই সময়ের মধ্যে বলটা উপরে উঠেছিল আর নিচে নেমেছিল। এই যে সময়টা ট্রাকটা এখান থেকে এখানে গেল, তারপরে বলটা হাতে এসে পৌঁছলো, সেই সময়ের মধ্যে কী হলো? বলটা উপরে উঠেছে এবং নিচে নেমেছে। সুতরাং আমি বুঝলাম যে আমার উপরে উঠতে এবং নিচে নামতে কত সময় লেগেছে? যে সময় ট্রাকটা এখান থেকে এখানে এসেছে, সেই সময় বলটা হাতে এসেছে, তার মানে সেই সময় আমাদের বলটা উপরে উঠেছে আর নিচে নেমেছে। তো ট্রাকটা এখান থেকে এখানে এসে কত সময়? কিছুই না, টাইম লেগেছে, টাইম টি ইজিক্যাল টু ডিস্টেন্স 58.8 আর ভেলোসিটি ট্রাকের 14.7, দ্যাট ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। সুতরাং এই সময়ের মধ্যে ট্রাকটা কিন্তু ওই যে ট্রাকটা যখন এ থেকে এ ড্যাশে এসে পৌঁছালো, এই যে 58.8 মিটার ডিস্টেন্স, এই টাইমটা ট্রাকের লাগছে 4 সেকেন্ড। আর এই সময় বলটা উপরে উঠেছে আর নিচে নেমেছে। আমরা জানি উপরে ওঠা নিচে নামতে একই সময় লাগে, তাহলে শুধু উপরে উঠতে কত সময় লেগেছে? আচ্ছা ঠিক আছে, উপরে ওঠা এটা হচ্ছে বলের মোট পতন কাল, তো উড্ডয়ন কাল। এবার আমরা জানি দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল টি। সো আমরা জানি টি ইজিক্যাল টু কী হয়? টি ইজিক্যাল টু ক্যালকুলেশন এখানে করি। সো আমরা জানি টি ইজিক্যাল টু হচ্ছে টি ইজিক্যাল টু 2u/g, টি ইজিক্যাল টু 2u/g। সো ওখান থেকে u ইজিক্যাল টু g ইন্টু t/2। g হচ্ছে ধরে নাও 10, টি হলো ধরে নাও 4 বাই, আচ্ছা বলো, g হলো ধরে নাও 9.8, টি হলো তোমার 4/2 হলো 2. সো কাটালো, দ্যাট ইজ ইকুয়াল টু 19.6 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার ভেলোসিটি। ট্রাকটাকে বলটাকে যে আমি ছুড়লাম উপর দিকে, সো এটা হলো আমার সেই ভেলোসিটিটা, যে ভেলোসিটিটাতে আমি বলটাকে ট্রাক
ট্রাকের মধ্যে দাঁড়িয়ে উপর দিকে ছুটেছি, যেহেতু আমি বল ট্রাকের মধ্যে দাঁড়িয়ে আছি, সুতরাং আমি দেখছি বলটি উপরে গেল। সুতরাং আমরা বুঝলাম এত স্পিড, ফাইন্ড দ্য স্পিড, তো স্পিড হচ্ছে এইটা। আমি ফাইন্ড অ্যাঙ্গেল, আমি আবার বললাম উল্লম্ব হয়ে চলতে হয়েছে, সো অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে সরি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে এটা অনুভূমিকের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে ছুটেছি, সো উল্লম্ব হয়ে চলেছি। সো এটা আমি যদি ট্রাক থেকে দাঁড়িয়ে হিসাব করি, ওকে। কিন্তু আমি যদি এই অবজারভেশনটা মাটিতে দাঁড়িয়ে যে লোকটা আছে সে যদি হিসাব করে, তো সে কি দেখবে যে আমি বলটাকে উপরে ছুঁড়েছি ইউ ওয়াই বেগে, এবং ইউ ওয়াই হচ্ছে তোমার 19.6 মিটার। কিন্তু যে মুহূর্তে বলটা উপর দিকে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু বলের মধ্যে একটা অনুভূমিক বেগও আছে ইউএক্স। কেন? কারণ বলের মধ্যে অনুভূমিক বেগ হচ্ছে ট্রাকের বেগের সমান, দ্যাট ইজ ইকুয়াল টু 14.7 মিটার পার সেকেন্ড। এই সো এবার আমরা জানি যে যে লোকটা রাস্তা দাঁড়িয়ে আছে সে কিন্তু দেখবে যে বলের মধ্যে দুটো বেগই আছে, এটাও আছে এটাও আছে। সুতরাং ও দেখবে আসলে বলটা কিন্তু এই এই দুটো বেগের জন্য, এই দুটো বেগের জন্য লব্ধি বেগটা ও এদিকে হবে, বলে ও কি দেখবে যে ও দেখবে আসলে বলটা এইভাবে গিয়ে এই আসলো, যেই এখানে আসলো, সো দিস ইজ কল্ড এ, দিস ইজ কল্ড এ ড্যাশ, আর এটাই হলো আমার 58.8 মিটার। এটা কিন্তু রাস্তার লোকটা অবসার্ভ করবে। সুতরাং ও বুঝলো, রাস্তার লোকটা বুঝলো যে ওকে আমি কিন্তু এই ইউ ভেলোসিটিতে বলটা দৌড়াচ্ছে। সো রাস্তার লোকটা দেখলো যে বলটা কিন্তু ইউ ভেলোসিটিতে দৌড়াচ্ছে, ইনিশিয়ালি ওর অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে এটা। So u is nothing but root over uy square plus ux square. So uy square আর ux square যদি আমি গুণ করে দিই তাহলে হবে দেখো root over 19.6 তার হোল স্কোয়ার প্লাস 14.7 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 19.6 তার হোল স্কোয়ার অ্যান্ড 14.7 তার হোল স্কোয়ার। ক্যালকুলেশনটা করলে যেটা দাঁড়াবে রেজাল্ট করে দেখো তোমরা ক্যালকুলেশন কত হয়, এবং দেখো 19.6 তার হোল স্কোয়ার অ্যান্ড 14.7 তার হোল স্কোয়ার রেজাল্টটা করলে কত হয় একটু দেখো। তো আমার মনে হয় এই অ্যাঙ্গেলটা বেরোবে 40, এটা কত বেরোবে চেক ক্যালকুলেটার একটু চেক করি। অ্যাঙ্গেলটা বেরোবে, হ্যাঁ অ্যাঙ্গেলটা বেরোবে মোরাললেস, অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন দিয়ে 24.5 মিটার পার সেকেন্ড এবার অ্যাঙ্গেল বেরোবে। তো 24.5 মিটার পার সেকেন্ড। আর তুমি যদি আমি ক্যালকুলেশনটা রাফে করলাম, করে দেখা গেল, বাট ক্যালকুলেটার থাকলে আরও তাড়াতাড়ি করা যেত। সো 24.5 মিটার পার সেকেন্ড। আর এখানে আমার অ্যাঙ্গেল অফ প্রজেকশন আমি বুঝতে পারলাম যে ইউ কস থিটা হলো আমার ইউ এক্স। সো কস থিটা আসলে ইউ এক্স বাই ইউ, এটা আমরা বুঝে গেলাম যে কস থিটা আসলে ইউ এক্স বাই ইউ। ইউ এক্স হলো 14.7, ইউ হলো 24.5। সো এটা করলে কত হয়, এটা করলে হবে 147/245। এবার হ্যাঁ হবে 21, 3 7 21, 35, আবার 7 দিয়ে 3 7 21, 0.6। সো থিটা ইজ ইকুয়াল টু কস, সো এটা এরকম বেরোবে, এবং থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 0.6। সো থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 0.6, এবং দ্যাট ইজ ইকুয়াল টু 53 ডিগ্রি মতো অ্যান্সার হবে। সুতরাং বোঝা গেল যেটা লোক, যে লোকটা ট্রাকের মধ্যে দাঁড়িয়ে ছুটছে সে তো বলটাকে দেখবে সোজা উপরে উঠলো, সোজা নামলো, সো ওটা দেখতে পাবে। বাট যে লোকটা রাস্তা থেকে দাঁড়িয়ে আছে সেই দেখবে কি আসলে বলের মধ্যে দুটো ভেলোসিটি আছে। একটা আমি ছুড়লাম ট্রাকের মধ্যে দাঁড়িয়ে, সেই ভেলোসিটি উল্লম্ব, আর ট্রাকের যে ভেলোসিটি সেটা হচ্ছে বলের ট্রাক
আমরা বলের এক্স অক্ষের দিকে ভেলোসিটি আমরা জানি। যখনই কোনো অবজেক্ট কোনো একটা সিস্টেমের মধ্যে থেকে রিলিজ হয় তখন তার প্রাথমিক বেগটা সেই সিস্টেমের বেগের সমান হয় এবং সিস্টেম যেদিকে দৌড়ায় প্রাথমিক বেগটা সেদিকেই হয়। কারণ বলটা যে মুহূর্তে ট্রাক থেকে ছাড়বে সেই মুহূর্তে বলের প্রাথমিক বেগ প্রতিটা যাত্রীর জন্য আসে এক্স অক্ষের দিকে ট্রাকের ভেলোসিটির সমান হবে। সো ইউএক্স ইজিক্যাল টু কিন্তু ভিটি হবে আর ইওয়াই আছে। সো এই দুটোর জন্য কি হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা লোকটা বাইরে থেকে দিচ্ছে সেটা কিন্তু এরকম থাকবে। ফলে এই ভেলোসিটির জন্য পাথটা কিন্তু এখন এরকম হবে, তার মানে রাস্তাটা এই গেল গিয়ে এই, তার মানে এইভাবে ও মুভ করলো এবং ফলে ওটা কিন্তু এই অবস্থায় লোকটা ছিল, পুনরায় লোকটা হাতেই ওরা ব্যাক করে আসলো। এতে কি হলো, ট্রাকটা এখান থেকে এখানে চলে গেল এবং এটাকে আমরা বলছি 58.8 মিটার। সেখান থেকে আমরা বুঝলাম যে যদি অবজারভেশনটা আমি রাস্তা থেকে করি তাহলে কিন্তু 53 ডিগ্রি হচ্ছে। সো এটা হলো দুটো ইম্পর্টেন্ট প্রবলেম, এটা তোমরা দেখো ভালো মতো বোঝো।